সেটা হচ্ছে আপনাদের আইএসএফ তো অলরেডি 22 থেকে 24টা মনে হয় সম্ভবত সিটের ঘোষণা করে দিয়েছে, বাকিগুলো কবে করবে? আগামী 23 তারিখ। 23 তারিখ কেন, মানে ওই দিনকে কিছু আসে নাকি? না না, স্পেশালি কিছু নয়, এটা জাস্ট যে সিপিএম এর সাথে দলের সিটের যে সমঝোতাটা হচ্ছিল সেটা নিয়ে প্রার্থী একটা রেডি করার। আর এর সাথে আরেকটা জিনিস, আইএসএফ যে বড় হচ্ছে তার একটা চমক। কি চমক? গতবারের থেকে এবছর কিন্তু আপনার প্রার্থী তালিকা বাড়ছে। এটা তো আইএসএফ দেখতেই পাচ্ছেন আইএসএফ এর পক্ষ থেকে। গত বছর যেমন একা নওশাদ সিদ্দিকী বিধায়ক ছিলেন, সামনে 26-এর বিধানসভায় কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে বিধানসভায় আসন বাড়ছে বা সংখ্যা বাড়ছে। তো সেই জায়গা থেকে যে চমকটা, অনেকগুলো সিটের মধ্যে আসা, সেই জায়গাটার জন্যই এই সময় নেওয়ার ব্যাপারটা। এই তৃণমূল কংগ্রেস বলছে, মানে একেবারে স্পষ্টত নাম করেই বলছে যে নওশাদ সিদ্দিকী গত বছর দাঁড়িয়েছিল যে সিটে সেটাও হারবে এবং আইএসএফ মুখ তুলে দাঁড়াতে পারবে না। এই ধরনের বক্তব্য কিন্তু ইতিমধ্যে বলা শুরু করেছে তৃণমূলের পক্ষ থেকে। মানে কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার, এটা তো সবার আগে বলতে হবে যে আপনি কার নাম বললেন, যে দলটার, ওই দলটা নওশাদ সিদ্দিকীর নাম বলেছে, তার মানে ওদের কাছে নওশাদ সিদ্দিকী পৌঁছিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো এবার তার কাছে ভয়ের কারণ হয়েছে না উনি কনফিডেন্সে বলছেন, এটা তো ইলেকশনের পরে বোঝা যাবে। 294টা বিধানসভা সিটে একা নওশাদ সিদ্দিকী একটা সরকারকে ঠেলে রাখলো, এটা তো গত 5 বছর ধরে সবাই দেখলো। তো এটার পরে যারা বলছে, ওরা ভোটের বাজার গরম করতে এই ধরনের কথা তো বলবেই। আর উল্টো দিক থেকে নওশাদকে ওরা ভয় পায়, আসলে প্রচন্ড ভয় পায় বলেই ওরা ওরকম ভাবে। নওশাদ তো এবার প্রচুর ভোটে জিতবে। নওশাদ শুধু জিতবে না, আর অনেকগুলো সিট বাড়বে, সেটা সবাই বুঝতে পারছে। প্রার্থী ঘোষণার অর্ধেক প্রার্থী, ধরুন 22টা প্রার্থী ঘোষণা হয়েছে। তো এই 22টার মধ্যে যতগুলো প্রার্থী এসছে এখনো পর্যন্ত কিন্তু সমীক্ষাতে দেখা যাচ্ছে আইএসএফ অনেকগুলো জায়গায় মানে দেখা যাচ্ছে জিতবে, পরিষ্কার জিতবে। মানে 22টার মধ্যে কটা পাবেন? এই 22টার মধ্যে তো 10-12টা হয়ে বসে আছে। আচ্ছা, স্পেসিফিক নাই বলবো, মানে এটা তো একদম কনফার্ম, মানে শওকত হারছে ওখানে, আরাবুলের ওপরে যাওয়ার ক্ষমতা নেই। আরাবুলের সঙ্গেও না বোমায় পারবে না লোকে পারবে না। আরে শওকত বোমা মারাটা শিখেছিল আরাবুলের কাছ থেকে। তোর গুরুদেব যেদিকে, পরের বার শওকত মোল্লা হিসেবে জয়েন করবে, এটা জেনে রাখুন। আচ্ছা। তাহলে এই তো দুটো সিট আপনার সামনে। ওরা বলছে না ভাঙড় হেরে যাবে, ভাঙড় শুধু কেন হারবে, ওরা তো শওকত হারাবে। ওরা কিন্তু সেটা কনফার্ম, তৃণমূল কনফার্ম হয়ে গেছে যে আমরা শওকত হারাচ্ছি, এবং আরো অনেককেই হারাবে। যেমন এক্ষুনি নাইবা থাক, আস্তে আস্তে হোক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আস্তে আস্তেই তো যায়। না, তার মানে 10 থেকে 12খানা সিট এই 22টার মধ্যে পাবেন, তো বাকি যে সিটগুলো দেবেন তার থেকে কতগুলো পাবেন? আমরা মানে আশা টোটাল তো করছি 34টা আমরা এবছর যতগুলো সিটে লড়াই দেব, এই সিটগুলোতে তার ম্যাক্সিমাম সিংহভাগটাই আমরা জিতবো। আপনি দেখুন না, বোলপুর বিধানসভায় আমাদের যিনি দাঁড়ালেন অধ্যাপক, মানে প্রতিপক্ষ হিসেবে যিনি দাঁড়াচ্ছেন পাশে মানায় না। ওদের দলের যারা প্রার্থী ভালো করে দেখবেন, হয় চোর ছেঁচড়া ছোট লোক, মানে গায়ে গায়ে লেখা কোনো ভদ্রলোকের সম্পর্কে কিছুই নেই, শুধু রাজনীতিবিদ। আর ভালো করে আপনি ফলো করুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে প্রার্থী তালিকা দিয়েছে, সেই প্রার্থী তালিকার যে একটা তালিকাটা, সেটার একটা মান আছে, এটার মান আছে। মানুষ যদি সত্যি সমাজকে পরিবর্তন করতে চায়, তাহলে দল দেখবে না প্রার্থীকে দেখবে। সেই প্রার্থীর যদি কোনো নির্দিষ্ট মান বা যোগ্যতা না থাকে, বা একটা নির্দিষ্ট মান ক্যারি না করে, তাহলে সেই প্রার্থী দিয়ে তো কোনো লাভ নেই। আজকে রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে দিয়েছে, হিঙ্গলগঞ্জের লোকই রেখা পাত্রকে পছন্দ করছে না। সন্দেশখালীতে যে তৃণমূলের প্রার্থী দিয়েছে, তৃণমূল পছন্দ করছে না। আপনি এই দুটো প্রার্থীর কথা আমি বললাম, আপনি এই দুটো প্রার্থীকে পার্সোনালি অবজারভেশন করুন। বিং অ্যান হিউম্যান আমি বলছি না, মানুষ হিসেবে বলছি না। এরা কি আপনি মনে করেন বা জনগণ কি মনে করে যে এরা বিধানসভায় গিয়ে মানুষের জন্য আইন তৈরি করতে পারবে, বা সমাজ কল্যাণের কোনো কাজে ওরা লাগবে না? ওরা সমাজ কল্যাণের পদ্ধতিগুলো জানে। আমি জানি না এদেরকে কেন তুলে এনে ভোটে দাঁড় করানো হয়, এবং এরা কি করে এই দলটাকে দেখে লোকে এই লোকগুলোকে ভোট দেয়। দল থেকে এই লোকগুলোকে এখনকার দিন শিক্ষিত মানুষ আর ভোট দেবে না,
আমি আপনাকে বলছি এখানে প্রার্থীর মানের একটা গুরুত্ব থাকা উচিত এবং সেটা থাকবে। সামনের 26 ইলেকশনে প্রার্থীর মানগত গুরুত্ব থাকবে, এটা একদম 100% গুরুত্ব দিচ্ছে এবং সেই মানগত গুরুত্বের দিকে তাকিয়েই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী ঘোষণা করছে। তো এই মানটা মানুষ বুঝবে, এটা বিশ্বাস রাখছি আমরা। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা 72 জন মানে জেতা বিধায়ককে সরিয়ে দিয়েছি, মানে যাদেরকে দুর্নীতির সাথে মানে এটা উনি কনফার্ম করেছেন যে গতবারের আমার যত বিধায়ক দিয়েছিলাম তার মধ্যে 72টা লিখিত চোর হয়ে গেছে। মানে এটা ওরা স্বীকার করেছে, কিন্তু আমরা না। ওরা স্বীকার করছে যে আমাদের 72টা চোর, আমরা সেই 72টা বাদ দিয়েছি। তার মানে ওরা যাদেরকে নিল তারা কারা, তারা কোথা থেকে এলো, তাহলে এত বিরোধিতা কেন? তাহলে যেখানে যেখানে প্রার্থী দিয়েছে ওদের মধ্যে ভাঙচুর মারপিট হচ্ছে কেন? আজকে আরাবুল কেন এলো আইএসএফে? তৃণমূল যদি এত ভালো সংগঠনই হয়, তাদের ভেতরে যদি 72টা চোর বাদ না দিতে হতো তাহলে ওদের এই অবস্থা হতো। তারা ভাতা দিচ্ছে, তারা দেশে সব করছে, তারপরেও মিনিটে মিনিটে অ্যাড দিতে হচ্ছে। তা ওদের সত্যি প্রার্থীর কি কোনো মানগত গুরুত্ব আছে? এটা সমাজকে জিজ্ঞাসা করুন তো, সমাজ কি উত্তর দেয় দেখুন তো। সমাজ জানে এটা। এটা নিয়ে মানে নতুন করে ওদের সম্বন্ধে কিছু বললে নিজে কি খারাপ লাগবে? না বলে এই যে আপনারা সিপিএম এর সাথে যে আপনারা মানে জোট করলেন, কোলাবোরেশনটা, হ্যাঁ জোট করলেন, এই সিপিএমই তো 32 বছর 34 বছর রাজত্ব করেছিল পশ্চিমবঙ্গে, এবং সেখানে কলকারখানা বন্ধ হয়ে গেছিল, সেখানে নানান রকমের অত্যাচার চালিয়েছিল। সেই অত্যাচারকে মানে থেকে দূর করার জন্য মমতা ব্যানার্জিকে আমরা সবাই নিয়ে আসছিলাম, অথচ সেই সিপিএমকেই আপনারা আবার নিয়ে আসছেন। দেখুন, তৃণমূল সরকারটা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মানুষ একটা আশা রেখেছিল যে এই মেয়েটা আমাদের ঘরের মেয়ে, আমাদের মনের কথা বুঝবে এবং সে সমাজকে পরিবর্তন করবে, এবং যে একটা অরাজকতার মানে পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশটাকে ভেঙে একটা নতুন সরকার গড়ার জন্য মেয়েটাকে এনেছিল। মেয়েটা যে নিজের আঁচলের তলায় করে গাদাখানির চোচ্ছাড়া ছোট লোক নিয়ে আসবে, এটা সোসাইটি বুঝতে পারেনি, এবং সেই চোচ্ছাড়া ছোট লোকগুলোকে দিয়ে এত বছর করতে হলো। এবং বিজেপি সরকার মানে এই 10-15 বছর পরে বুঝতে পারলো যেখানে ভোট চুরি হয়, তাই এত লক্ষ সেন্ট্রাল ফোর্সকে তাদের এখানে আনতে হলো। তাহলে মানে এখানে সাধারণ মানুষের গুরুত্বটা এরা কেউ দিচ্ছে না, এবং এরা সাধারণ মানুষের গুরুত্বের জায়গাটা ভুলে গেছে। তো সিপিএম সরকার কিন্তু এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা মানুষকে বলতে হবে, সিপিএম সরকার আজ যাই করুক ছেলে মেয়েদের চাকরি বন্ধ করেনি, অন্তত পরীক্ষাটা নেওয়াচ্ছিল। হ্যাঁ, তারা পরীক্ষা নিয়ে 50টা চাকরি দিলে 30টা হয়তো ভালো পথে দিচ্ছিল, 20টা চুরি করে দিচ্ছিল। কিন্তু এসএসসি, স্কুল সার্ভিস কমিশন বা স্টাফ সিলেকশন বা অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো সেগুলো ছিল। কিন্তু মমতা সরকার আসার পরে ওইটা পুরোপুরি বন্ধ হয়েছে, শুধু ভাতার নৈরাজ্য চুরি হয়েছে। তারপরে কাটমানি, চুরি চামারি, কে কত দালালি দাদাগিরি করতে পারে, বোম বন্দুক মাস্তানি, এইগুলো আমরা দেখেছি। ঠিক আছে, কিন্তু যারা তাহলে কি সিপিএম কম্পারেটিভলি কি তৃণমূলের থেকে ভালো না খারাপ? মানে এক চোরের থেকে আর এক চোর ভালো, চোরের কথা বলছি না। অ্যাকচুয়ালি যদি সমাজ পরিবর্তন করতে হয়, শিক্ষিত মানুষকে বামপন্থী চিন্তা ভাবনায় আসতে হবে। এটা তো ঠিক। বামপন্থীদের 11 সালে ভেঙে যাওয়ার কিন্তু খুব বড় কারণ তারা তাদের ডেকোরামকে ভেঙেছিল। এই কথাটা কিন্তু কেউ হয়তো বলে না। 11 সালে যখন তৃণমূল সিপিএম সরকার ভাঙছে, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন তার কিছুদিন আগে থেকে তৃণমূল সরকারের সব থেকে বড় সমস্যা, যে সিপিএম সরকারের সব থেকে বড় সমস্যা যেটা হয়েছিল, ওরা ক্যাডার তৈরিতে ভুল করছিল, অনেক ভুল করছিল। কিরকম? ওদের যে ডেকোরাম ছিল, একটা পলিটিক্যাল লিডার তৈরি হওয়ার যে ডেকোরাম, ওদের যে ওয়ে, সেই ওয়েটা মানছিল না, যে কেউ নেতা হয়ে যাচ্ছিল। এই কারণেই কিন্তু সিপিএমটা সরকার ভেঙে যায়। তৃণমূল কিন্তু সেই জায়গায় আসে, আর তৃণমূল নিজেরই কোনো নির্দিষ্ট ডেকোরামই নেই। তো তার জলে সে 15 বছর টেনেছে, তাহলে অনেক বেশি টেনেছে। তা মিনিমাম ডেকোরামটা কিন্তু তৃণমূলের থেকে সিপিএম এর আছে। এবং মানুষ যেই হোক না কেন, পুঁজিবাদ বা অর্থনীতি যে বিষয়, বামপন্থী ছাড়া সমাজ পরিবর্তন মানে চিন্তাটা হবে না। সেটা কি বাংলার বামপন্থীরা করতে পারবে? বাংলার বামপন্থীরা তো, আমরা বাংলার বামপন্থী বলতে কিন্তু আমাদের কাছে নওশাদ সিদ্দিকী। আমরা মনে করছি, আমরা বিশ্বাস রাখছি, আমরা আশা করছি বাংলার বামপন্থী মানে সিপিএম নয়, বাংলার বামপন্থী মানে নওশাদ সিদ্দিকী, যিনি সমান কথা বলছেন। সেখানে কোনো ধর্মের কথা বলছেন না, কোনো এক পক্ষকে খেতে পাওয়ার কথা বলছেন না, কোনো একজনের কথা বলছেন না, সমাজের একটা শ্রেণীর কথা বলছেন না, এই মানুষটার কথা বলছেন। চোরদেরকে নিচ্ছেন দলে, যে চোরকে 34 বছর। চোর নয় তো,
আপনি বলুন তো এই দেশে কি না এই রাজ্যে ভোটার বাড়বে? ভোটার তো বাড়ে না। মানে এরকম তো নয় যে 2016 সালে যারা ভোট দিয়েছিল এবছর তারা ভোট দেবে না, এবছর নতুন লোক ভোট দেবে, এটা তো হবে না। না। তাহলে ভোট তো একই লোকই দেবে। যারা সিপিএম এ দিয়েছিল তারা সিপিএম কে না দিয়ে তৃণমূলকে দিয়েছিল, তাই তৃণমূল সরকার এসেছিল। এবার তৃণমূলকে যারা দিচ্ছিল তারা তৃণমূলকে না দিয়ে আইএসএফ কে দেবে, তাই আইএসএফ আসবে, এটাই স্বাভাবিক। তার মানে কিন্তু আইএসএফ যে চোরকে সমর্থন করছে এটা নয়। সে যখন সরকার গড়বে বা তার সরকার পরিচালনার যে পদ্ধতি, আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে বারবার দেখেছেন, একমাত্র নওশাদ সিদ্দিকী যিনি বলতে পেরেছেন যে একজন বিধায়কের মাইনে কত, তার টোটাল টাকা কত এসছে এবং তিনি বিধানসভায় কিভাবে খরচ করেছেন, তিনি তো এটা জনসমক্ষে আনতে চেয়েছেন, বলেছেন যে আমি দিতে পারি। এই কথাটা তো বলার সাহস রেখেছে। তো আমার ভোটটা কারা দিচ্ছে? সাধারণ মানুষ দিচ্ছে। সে এক সময় তৃণমূল করেছে, কোনো সময় সিপিএম করেছে, এখন সে আইএসএফ এ ভোট দিচ্ছে। তার মানে সে আইএসএফ এর চোর হবে না। আইএসএফ কোনো চোরকে সেই জায়গায় নিয়ে যাবে না বা সেই ক্ষমতা দেবে না। আমি বলছি আরাবুল কিন্তু আইএসএফ এসে ক্ষমা চেয়েছে, আর এই আরাবুলই তৃণমূলে থেকে বোমা মেরেছে। তা বাল্মীকি মুনি যখন রত্নাকর দস্যু ছিলেন, তাহলে কি আমি বাল্মীকি মুনির লেখাটি নেব না? তিনি তো রত্নাকর দস্যু ছিলেন। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন ধরুন কালকে যদি অভিষেক ব্যানার্জি বলে যে আমি শুদ্ধিকরণ করতে আইএসএফ এ যোগদান করতে চাই, তো আপনারা কি করবেন, নেবেন? নেওয়া উচিত, নেওয়া উচিত। কেন নেওয়া উচিত না? ও তো ওয়েস্ট বেঙ্গলের একটা ভোটার। হ্যাঁ, হয়তো ও আর ওর বউ সোনা চুরি করতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছিল। হ্যাঁ, যদি আপনারও ওরকম ভালো একটা পিসি থাকতো, আপনি ওরকম করে খেতেন, 1 কোটি টাকার ঝাড় লাগাতেন, অসুবিধা কিছু নেই তো। আরে যার বাবার থাকে সেই বাচ্চাটা তো তার বাবার টাকায় একটু ফর্মা দেখায়, আর ও পিসির টাকা পেয়েছে, মানে ওর কত বড় ভাগ্য, ও তো খুব সৌভাগ্যবান একটা ছেলে। তো ও সৌভাগ্যে পিসি পেয়েছে, জন্ম থেকে চুরি করে করে এত বড় হয়েছে, বউটারে চুরি করা শিখিয়েছে, চুরি করে বিয়ে করেছে, সবই চুরি করে করেছে। তা ও তো ভোটার নয় বা বাংলার, তা নয়, ও তো ভোট তো কাউকে দেবে। তা পিসিকে আর দিতে পারছে না, আর যদি ও পিসিকে না দিতে পারে ও কাকে দেবে? হ্যাঁ, ও ও তো ভালো লোক দেখেনি, ও পিসিকে দেখেছে, চোর দেখেছে, ও তো ভালো লোক দেখেনি। তো নওশাদকে দেখে ওর যদি মনের মধ্যে সেই পরিবর্তন হয়, হ্যাঁ যুবরাজ হতে গেলে এই রকম ভাবেই হতে। যুবরাজ কাকে বলে, ওকে লোকে যুবরাজ বলে 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 এমন একটা জায়গায়, ও তো ব্যাপারটার সংজ্ঞাটা ভালো করে জানে না। নওশাদকে ভালো করে দেখে তার অ্যাটিটিউড, তার আচরণ, তার কথাবার্তা, তার চিন্তাধারা যদি তার দেখে মনে হয় হ্যাঁ সত্যিকারের রাজপুত্র একেই বলে, তাহলে আমি সেই আদর্শে যেতে চাই। এটা তো ভুল না। এটা বুদ্ধদেব, গৌতম বুদ্ধ আমাদের রত্নাকর দস্যুকে, এই রত্নাকর দস্যু সেই অঙ্গুলিমাল বলে এক ডাকাতকে তিনি পরিবর্তন করেছিলেন। তো এই এই জিনিস তো যুগ যুগ ধরে হয়ে এসছে। তো ও চোর আছে বলে তোর ভালোবাসার সুযোগ নেই, আমার আইনেও তো আছে। কিন্তু অনেকগুলো পচা আলু যদি একসাথে চলে আসে এক জায়গায়, তো একটা ভালো আলুকে পচিয়ে দেয়। না, পচা আলুর জন্য ঝুড়ি আলাদা থাকবে। পচা আলু আসছে মানে কি ভালো আলুর মধ্যে রাখছি নাকি? পচা আলুর জন্য যেমন আলু চাষে দেখবেন নীল আলু বাদ দেওয়া হয়, তো নীল আলুগুলো তো আর বস্তায় করে বিক্রি হয় না, ওটা আলাদা হয়, ওটাও বিক্রি হয়, ওটাও কোনো কাজে লাগে, কোনো একটা পদ্ধতি আছে। ওটা পচিয়ে সার করার কোনো একটা পদ্ধতি আছে, সেই ব্যবস্থা লাগানো হয়। তাই বলে কি চাষি আলু তোলার সময় সবুজ আলুগুলো তোলে না? তোলে নাকি? তোলে তো। তো কেন তুলবে না? সে আলু চাষ করেছে, আলু তোলার সময় সবুজ হোক আর ভালো হোক তুলবে। এবার সে ব্যবহার করার সময় কি করবে সেইটা হচ্ছে দেখা, সে পচা আলু রান্না করবে না ভালো আলু রান্না। মানে পচা আলুকে তালিমের ব্যবস্থাও করবেন আপনারা, তাই তো? হ্যাঁ, মানে তালিম দেওয়ার ব্যবস্থাও করবেন। তো এই রাষ্ট্রে চোরবাদের লোক কোথায়? দেশে চোরবাদের লোক হয় নাকি? দেশে চোরবাদের লোক হয়? আপনি বলুন তো, দেশে চোরবাদে একজন লোককে দেখান, একজন লোককে দেখান চোরবাদে যে চোর না, প্রত্যেকে চোর। তাহলে তাহলে তো আপনি পুরো রাষ্ট্রটা বাদ দিতে পারবেন না। এই মানুষটা তো পরিবর্তন হবে না, এটা আপনাকে সবসময় মাথা রাখতে হবে। তো এটা তো হবেই। তো আরো সুন্দর সুন্দর চমক হবে, অসুবিধা নেই। 26-এর ভোট ভালো হবে, খারাপ হবে না। এটা ভালো লাগছে, তৃণমূলের এত শক্তি থাকার পরেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম বলছে, তার মানে প্রাণ পুরুষ আব্বাস ভাই বা নওশাদ ভাইয়ের নাম বলছে, ওরা মুখে উচ্চারণ করা শুরু করেছে, তার মানে ওরা এগোচ্ছে। এটা তো খুব পরিষ্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।